স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজায় খোলার আওয়াজে দুজনেই ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী শাফিন কোনো রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে, অনুভূতি তুমি আজকে তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে। তারপরেও নিজে কান্নাকে সংযত রেখে সে বলল, কেন আজকে এসে তোমাদের এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম? দেখো অনু, আই ক্যান এক্সপ্লেইন। এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এলো। অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না, অঝরে কান্না করতে লাগলো। আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো, এই মেয়ে, কে তুমি? এখানে এইভাবে কি করছিলে আর কতদিন ধরে চলছে এইসব? তোমাদের লজ্জা করে না এইসব করতে? এইবার শাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে 3 দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না, যে শরীরের তেজ মেটাতে পতিতা ঘরে তুললেন। এইবার মেয়েটি ফুঁসে উঠে বেশ ছাছালো কণ্ঠে বলল, শাফিন, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার স্ত্রী সে কখন থেকে আমাকে যা তা বলে যাচ্ছে। তুমি কি তাকে কিছু বললে আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্স ব্যাপার? কথাটি শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ল। এরা শোনো, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবা বাড়ি থেকে ফিরলে ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগেই অনু বলল, ডিভোর্স? কিসের ডিভোর্স? শাফিন কি বলছে এই রাস্তা মেয়েটা? একটা রক্ষিতার কথায় তুমি আমার... আর কিছু বলতে পারল না অনু। তার আগে শাফিন এলোপাথারি মারতে লাগলো। তোর সাহস তো কম না? তুই আমার সামনে এরাকে বাইরের মেয়ে বলছিস, রক্ষিতা বলছিস? আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য। আর কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। বলে আর শাফিন ঘরে থাকলো না, বাইরে বের হয়ে গেল। এইবার ইরা অনুর সামনে গেল। দেখলে তো কার স্থান কোথায়। দরজার পাশে বসে কান্না করছে অনু। ওঠার শক্তিটুকু নেই শরীরে। এর আগে কখনো গায়ে হাত তোলেনি শাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলেনি। আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরেই অনু শাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে উনি দুষ্টুমি করলে শাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়। প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার তার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবারও মাপ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু শাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। শাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে। 2 বছর সম্পর্কের পর শাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। শাফিন বেকার থাকায় অনু পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাই তো 22 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলেই শাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছে কিছুদিন পর সবাই মেনে নেবে। আর মেনে নিয়েছিল তাদের বিয়ের 1 বছর পর। শাফিনের পরিবার বলতে ওর মা, বড় ভাই, ভাবি ছিল, কিন্তু চাকরি হবার পর শাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না। উঠতে বসতে নানান কথা শোনানো হতো তাকে। ভালো ব্যবহার করতেন না, কিন্তু তবু কখনোই তার মুখের ওপরে কোনো কথা বলেনি। তার সব কথা মানতে চেষ্টা করতো অনু। যথেষ্ট সম্মান করতো অনু তার শাশুড়িকে। শাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর। সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল 2 বোনের মতো। অনু ভাবির নাম রিধি। অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর শাফিনের বড় ভাই শাওন তাকে ছোট্ট বোনের মতোই আদর করত। বিয়ের 1 বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয় অনুকে, তাই প্রায়ই যাওয়া আসা করতো, কিন্তু থাকতে পারতো না শাফিনের কারণে। তার কথা মতো অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না। তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে শাফিন তাকে নিয়ে যেত। কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছু দিনের জন্য থাকতে গিয়েছিল। আর 2 দিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলেই ডাক্তার কিছু টেস্ট দেয়। রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগন্যান্ট। তার জন্যই অনু শাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগে বাসায় এসেছিল, কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনুর শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল। সে শাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু। তারপর বারান্দায় দোলনায় বসে পড়ল। তার প্রেগন্যান্সির খবর আর দেওয়া হলো না শাফিনকে। শাফিনের সাথে কথা বলতেই হবে, তারপর সে যাবে শাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য। কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে শাফিনকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো অনু জানে না।
শাফিন ভাবছে কি করে পারলো ও অনুর গায়ে হাত তুলতে। দোষ তো তারই ছিল। গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে, হয়তো ভালোবাসাটা নেই আগের মতো। আচমকা শাফিন তার হাতে আঘাত করতে লাগলো। এই হাত দিয়ে সে অনুকে মেরেছে। কেন জানি তার বুকে চিন চিন ব্যথা করছে, কিন্তু সে তো অনুকে ভালোবাসে না, তাহলে কেন এমন হচ্ছে? মায়ায় পড়ে? হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে হয়তো মায়া হয়েছে, তাই তার কষ্ট হচ্ছে। মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে। শাফিনের ভালো লাগা খারাপ লাগা নজর দিয়েছে, অসুস্থ হলে সেবা করা, সকালে অফিসে যাওয়ার আগে সব কিছু গোছকাজ করা, রাত্রে নিজে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা করেছে মেয়েটা। কিন্তু সময়ের সাথে সাথে কীভাবে জানে ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে। হয়তো ইরার ঝাঁঝালো রূপ দেখে, তার স্টাইল দেখে, কথাবার্তার আচরণ সব কিছুতেই শাফিন মুগ্ধ হয়, যা আগে অনুর জন্য হতো। অনু মেয়েটা বড্ড সেকালের, সবসময় শাড়ি পরে থাকে। বিবিএ কমপ্লিট করার পরেও চাকরি না করে সংসার সামলানোর জন্য ঘরে থাকে রান্না করে, সব কাজের জন্য শাফিনের ওপর নির্ভর থাকে। সব কিছুতে তাই অনুমতি লাগবে, নিজস্ব কোনো স্বাধীনতা নেই মেয়েটার মাঝে। বেশি সাজগোজ পছন্দ না তার, হালকা কাজল আর কপালে টিপ, কাচের চুড়ি আর হালকা লিপস্টিক, এই তার সাজ। সবসময় সাধারণ থাকতেই পছন্দ করে সে। অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সেজে যেত। তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না, মিশতে চাইতো না, যা মাঝে মাঝে শাফিনকে বিব্রত করে দিত। তাই তো সে তাকে পার্টিতে নিতই না। অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয়। অফিসে সবসময় টিপটাপ করে চলে, সবার সাথে হাসি মুখে কথা বলে, যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি। তার রূপের চর্চা সবার মুখে মুখে। আর সেই মেয়েটা শাফিনকে প্রপোজ করে, তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে। আর সব থেকে বড় যা শাফিনকে মুগ্ধ করেছে তা হলো স্বাধীনতা। মেয়েটা স্বাধীনভাবে চলাচল করতেই পছন্দ করে, কারো ওপর নির্ভর না। ফিজিক্যাল রিলেশন যেতে চায়নি শাফিন ডিভোর্সের আগে, কিন্তু ইরাকে জোর জবরদস্তি করায় সে আর না করতে পারেনি। এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ, তারপর কোন ঘুরে যেন তাদের মধ্যে সম্পর্কটাই হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর শাফিন বিষণ্ণতায় ভুগত। তার মনে হতো সে অনুকে ধোঁকা দিচ্ছে। কই, অনুর সাথে মিলনের পর তো কখনোই এমন বিষণ্ণতায় ভুগত না, যেন মনটা আর ফুরফুরেই হয়ে যেত। তাই তারপর থেকে শাফিন অনুর সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার শুরু করে। কিন্তু কেন জানি আবারও গিল্টি ফিল হতো যে মেয়েটার কোনো দোষ নেই, তাই সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায়। তা ঠিক 1 মাস পর আজ অনু সব জেনে যায়। আরেকটা বিষয় সে লক্ষ্য করেছে, অনুকে ছাড়া তার ঘুম হয় না। হয়তো অনেক দিনের অভ্যাস, তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে। ইরাকে সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দেবে আর তাকে বিয়ে করবে। তাই তো এত দূর আগানো। সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল, কিন্তু অনুর মায়াভরা মুখ দেখে সে আর কিছু বলতেই পারতো না। অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো টানা টানা, সরু নাক আর পাতলা ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় লাল। অসম্ভব মায়া তার চেহারায়। হয়তো যে কেউ তার মায়ায় পড়ে যাবে, যেমন ভার্সিটির প্রথম দিনে শাফিন তার মায়ায় পড়েছিল। অনু প্রচণ্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্টু, এই জিনিসটাই টানতো শাফিনকে তার মায়াবতীর দিকে। কিন্তু ইদানিং কেন যেন মায়াবতীর দুষ্টুমিগুলো তার বিরক্তির কারণ হতো। এইসব কথা ভাবতে ভাবতে শাফিন বাড়িতে পৌঁছালো। বাড়িতে ঢুকে দেখলো যেন দরজা খোলা। সে তাড়াতাড়ি রুমে ঢুকলো। রুমটা ফাঁকা দেখে হঠাৎ তার বুকে ধুক করে উঠল। কি যেন নেই রুমটাতে। তাহলে কি সত্যি মায়াবতী চলে গেছে তাকে ছেড়ে? হঠাৎ সে বুঝতে পারলো সে কী ভাবছে। সে তো অনুকে ভালোবাসে না, অনুর কথা ভাববে না সে, আর এখন থেকে শুধু ইরার কথাই ভাববে। কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এই ঘরেই আছে। অনুর উপস্থিতি সে বুঝতে পারে, তাই সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো, কিন্তু অনুকে পেল না। তাই হতাশ হলো। হঠাৎ ব্যালকনি কথা মনে পড়লো। সে দ্রুত ব্যালকনিতে গেল, গিয়ে দেখে অনু দোলনায় শুয়ে আছে। তাই শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ, কিছু কিছু জায়গায় কেটে গেছে, রক্ত পড়ছে, চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে মুখে। অনুর অবস্থা দেখে শাফিনের চোখ থেকে আপনা আপনি 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুর গায়ে অনুর বাবা মা কখনোই ফুলের টোকাও দেয়নি তাদের একমাত্র সন্তান বলে। আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে অনুকে, তাও কোনো দোষ ছাড়াই। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কেউ এটা মেনে নেয় না। তাই তো তার রাগটা স্বাভাবিক, কিন্তু শাফিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কথাটা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল শাফিন। অনু,
তারপর অনুকে কোলে নেয় শাফিন। অনুর গায়ে হাত দিয়ে শাফিন বুঝতে পারে ওর গা প্রচণ্ড গরম হয়ে আছে। সে তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর একটি পাত্রে হালকা গরম পানি এনে ঘাগুলো মুছে দিয়ে সেখানে ওষুধ লাগিয়ে দেয় ও আরেকটি বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু মিটমিট করে চোখ খুলে তাকায়। আর অনুর তাকানো দেখে শাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য। শাফিন অনুকে ডাকতে থাকে। অনু, এই অনু, খাবারটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে। অনু, উঠো সোনা। না না না, অনুশোনা খাবে না। তুই পচা, তুই ভালো না। আব্বু আমার সাফিন না মারছে। তোর সাথে কথা নাই আরি। আমি আমার বাবুকে বলে দিব তার বাবা পচা। শাফিন জানে জ্বরের ঘরে অনু নানান ধরনের কথা বলে, কিন্তু পরের দিন সকালে কিছু মনেই থাকে না। কথাটা ভেবেই শাফিন মুচকি হাসলো। এমনিতে আরও বেশি পাগলামি করে, কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকায় আস্তে আস্তে কথা বলছে। ওকে, এই দেখো, আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, আর কখনো তোমাকে মারবো না। এবার খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিতে হবে, নইলে তো জ্বর কমলে না। আমরা তোকে কখনো ক্ষমা করব না। না না না, তুই পচা। এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না। হঠাৎ অনু কান্না করতে লাগলো। অনুর কান্না দেখে শাফিন ব্যস্ত হয়ে পড়ল। অনুর কান্নায় যেন শাফিনের বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে? কান্না করছে কেন? আমি সরি বললাম তো। প্লিজ কান্না করে না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কথাটা বলেই শাফিন অনুকে বুকে টেনে নিল। অনু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না শাফিন। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা। হারিয়ে খুঁজবেন আপনি আমাদের, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। আমার শরীর খুব ব্যথা করছে শাফিন, আমি সহ্য করতে পারছি না। অনুর প্রত্যেকটা কথা শাফিনের বুকে তীরের মতো বিঁধল। কথাটা শাফিনের কানে বারবার বাজছে। অনু কেন নিজেকে বারবার আমরা আমাদের বলছে, কিন্তু পরক্ষণেই ভাবলো জ্বরের ঘরে হয়তো আবোল তাবোল বকছে। তারপর সে অনুকে শান্ত করলো। ওকে, চলো চলে যাও, কিন্তু আগে খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এদিকে এসো, আমি খাইয়ে দিই। হা করো। শাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর মেডিসিন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শাফিন প্লেটগুলো রেখে রুমে এসে দেখে অনু ঘুমিয়ে আছে, তাই সেও কি যেন মনে করে অনুকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল। হয়তো এটা শেষ জড়িয়ে ধরা, আর শেষ ঘুম তার মায়াবতীর সাথে। সারা জীবনের জন্য দূরে চলে যাব কথাটা বারবার কানে বাজছে তার। কেন জানি কথাটা সহ্যই হচ্ছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে অনু নিজেকে ভারী ভারী অনুভব করলো। পাশে ফিরে দেখে শাফিন তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ছেলেটাকে কতটা নিষ্পাপ দেখায়। হঠাৎ কালকের ঘটনা মনে পড়ল অনুর। ধাক্কা দিয়ে শাফিনকে নিজের থেকে সরিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সারা রাত সে শাফিনের সাথে ছিল, কথাটা ভাবতে অনুর গা ঘুরে উঠল। সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে গেল আর গড়গড় করে বমি করে দিল। অনুর ধাক্কায় শাফিনের ঘুম ভেঙে গিয়েছিল। অনুর ধাক্কায় শাফিন অপমানিত বোধ করলো। আগে তো প্রত্যেক দিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন ধাক্কা দেয়নি। অনুর বমি করা দেখে সে ভাবলো হয়তো জ্বরের কারণে বমি হচ্ছে, তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে, কিন্তু তার আগে অনু তাকে হাত উঠিয়ে ধরতে মানা করে দেয়। তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়। অনুর ইগনোরেন্স সহ্য হচ্ছে না শাফিনের। হঠাৎ সে ভাবতে লাগলো সে কি অনুকে ছাড়া থাকতে পারবে। একবার অনুর সাথে কথা বলতে হবে। সে অনুকে ডিভোর্স দেবে না, সেও থাকবে, ইরাও থাকবে, কিন্তু সে থাকবে বন্ধু হয়ে। কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নেবে? আর অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে? সেও তো একজন লাইফ পার্টনার চায়। তাহলে ডিভোর্সের পরে কি আবারও বিয়ে করবে? অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে? কথাটা ভাবতেই কেন যেন শাফিনের রাগ উঠে গেল। যেন কেউ তার ভেতর থেকে বলছে অনু শুধুই তার, অনুর উপর অধিকার শুধুই তার। তারপর সে বাসায় রওনা দেয়, তার অনুর সাথে কথা বলতে হবে। অনুর সাথে কথা বলতে হবে তার। মানুষ তো দুটো বিয়ে করেও সংসার করে, হয়তো আগের মতো ভালোবাসতে পারবে না, কিন্তু চেষ্টা করবে। ইরা এবং সে আলাদা আলাদা থাকবে, তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করবে। সে দুজনের সাথে সুখে থাকবে, তাহলে ইরাকে পাবে আর কোনো অন্য কারো কাছে যেতেও পারবে না, তার হয়েই থাকবে।
কথাটা ভেবেই সাফিনের ভালো লাগছে। আগে অনুকে মানাতে হবে, তারপর সে ইরার সাথে কথা বলবে এই বিষয়ে। তার বিশ্বাস অনু মেনে নেবে তার সব শর্তে, কারণ অনু তাকে ভীষণ ভালোবাসে। এখন চিন্তা শুধু ইরাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সে ঘরে ঢুকে যায়। দরজা যেভাবে খোলা ছিল সেভাবেই খোলা আছে, তাই ঘরে ঢুকতে সমস্যা হয়নি। তারপর সে অনুকে খুঁজতে থাকে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, হয়তো অনু শাওয়ার নিচ্ছে, তাই সে অপেক্ষা করতে থাকে অনুর। অপরদিকে অনু 1 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে কান্না করছে আর ভাবছে তার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল। তাহলে কেন এমন করলো সাফিন তার সাথে? সব প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, তারপর সে যাবে। আর বেশিক্ষণ থাকলো না সে, কারণ এতে তার বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তবে সে কেন কষ্ট পাবে? আর কাঁদবে না সে। এই তার শেষ কান্না। বাচ্চাটার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাচ্চাটা না থাকলে হয়তো সে এতক্ষণ মরেই যেত। বাচ্চাটাই হচ্ছে বাঁচার একমাত্র অবলম্বন। সে তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকতে পারবে। তাকে মানুষ করার জন্য সাফিনের মতন বাবার দরকার নেই। কথাগুলো ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সাফিন খাটের ওপর বসে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতেই তাকিয়ে আছে। সে তার দিক থেকে চোখ সরিয়ে আয়নার সামনে বসে চুল মোছায় মনোযোগ দিল। বাথরুমের দরজা খোলার আওয়াজে সেই দিকে তাকায় সাফিন। অনু মাত্র গোসল থেকে বের হয়েছে, চুল দিয়ে টপাটপ পানি পড়ছে, মলিন চেহারাটা স্নিগ্ধ হয়ে আছে। ঘোরের মাঝে সে উঠে এসে অনুকে পেছন থেকে আঁকড়ে ধরে ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন স্পর্শ অনু থ বনে গেল। দেখলো সাফিন তার চুলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত উল্টো দিকে ঘুরে সাফিনে বেশ জোরে ধাক্কা দিল আর বলতে লাগলো, লজ্জা করে না আপনার? এত কিছুর পরেও আপনি আমায় স্পর্শ করছেন? মেয়ে মানুষের শরীর দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তাই তো? অন্য ধাক্কাতে সাফিনের হুঁশ ফেরে। তার কথাতেই সাফিনের রাগ উঠে যায়। তারপরেও নিজেকে যথেষ্ট সংযত রেখে সে অনুকে বলে, দেখো অনু, কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভুলটা আমারই ছিল। এটার কথা তোমাকে আগে বলা উচিত ছিল। আর আমার মনে হয় আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। তাই জোর করে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। আমি তোমাকে ভালোবাসি না। কথাটি শুনে অনু কান্নায় ভেঙে পড়ল আর সাফিনকে প্রশ্ন করলো, কি দোষ ছিল আমার যার কারণে আপনি আমার সাথে এমনটা করলেন? কি কমতি রেখেছিলাম আমি? সব সময় আপনার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি। আপনার ভালো লাগা খারাপ লাগা নজরে রেখেছি আমি। আপনার সব কাজে আপনাকে একজন ভালো বন্ধুর মতো সাপোর্ট করেছি। তাহলে তাহলে কেন আপনি এমনটা করলেন? কেন সাফিন? কেন আমায় এত বড় শাস্তি দিলেন আপনি? আপনার এক কথায় আপনাকে বিশ্বাস করে নিজের বাবা মায়ের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার হাত ধরে আপনার সাথে চলে এসেছি আমি। এই বিশ্বাসের এই মর্যাদা দিলেন আপনি? ভাববেন না কালকে আপনার ওইসব কথা শুনেও আপনার সাথে সংসার করব বলে পড়ে আছি আমি? শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলোর জন্যই আমি এখানে আছি এখনো। একবার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন, আর কখনো আমি আপনার সামনে আসবো না। চিরদিনের জন্য চলে যাব আপনার জীবন থেকে। শেষ কথাটা শুনে সাফিন মাথা উঁচু করে অনুর দিকে তাকালো। আমার পুরো কথাটা তো একবার শোনো। না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সাফিন রেগে যায়। অনু কখনোই তার কথা আগে পুরোটা শুনতে চায় না। কথার মাঝে কথা তাকে বলতেই হবে। আগে পুরো কথাটা তো শুনবে, তা না আগে তার প্রশ্নের জবাব দাও। তাই সাফিন রাগের মাথায় দাঁতের দাঁত চেপে বলে দেয়, কি আছে তোমার? না চেহারা, না কোনো যোগ্যতা। শুধু পারো কতগুলো অখাদ্য রান্না করতে। সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াও, কোনো বড় পার্টিতে নিয়ে গেলে বুড়ো সেজে বসে থাকো। আর বন্ধুদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বল না। কতটা বিব্রত হতে আমাকে তোমার জন্য জানো? যখন আমার বন্ধুরা বলে তোর বউটা বড্ড গেলে, ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ আই ফিল এম্বারেসড বিকজ অফ ইউ। আমার বিষয়ে খেয়াল রাখার কথা বলছো তো? তোমার সারাদিন বাসায় কাজে বেঁকে থাকে, তাই তো আমার ভালো লাগা খারাপ লাগার বিষয়ে নজর রাখো। সারাদিন বাসায় থাকো আর আমার অন্ন ধ্বংস করো। প্রতিদিন রাত্রে বাসায় আসলে কানের সামনে মশা মাছির মতো ভনভন করতে থাকো। আজকে এটা হয়েছে সেটা করেছে, হ্যান ত্যান। ফ্রাইডে হলে ঘুরতে যাবো, রিক্সায় চড়বো। যত লো ক্লাস মেন্টালিটির আধিক্যতা। দূর কোথাও ঘুরতে যেতে চাও না, সামনে রোমান্স করতে গেলে পালাই পালাই করো। হি ডোন্ট ইভেন স্যাটিসফাই মি ইনটু বেড। তোমার বেড পারফরমেন্স অত ভালো না। আর এর আগে দেখো, যেন সাক্ষাৎ একজন মডেল। যেমন রূপ তেমনি গুণ, একজন স্বাধীন নারী। এমন মেয়ে তো আমি সবসময় চাইতাম আমার লাইফ পার্টনার হিসেবে। এবং তার বেড পারফরমেন্স তোমার থেকে 1000 গুণ ভালো। বেড়ে সে আমাকে তোমার থেকে ভালো সাপোর্ট করে। ঠিক এইসব কারণে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শুনতে পেরেছ? তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার এই মুখ কখনো আমাকে দেখাবে না। ডিসকাস্টিং।
বলেই সাফিন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে কি বলতে চেয়েছিল আর কি হয়ে গেল। উফ। অন্যদিকে অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল সাফিন তাকে? ছেছে, সে বসে বসে অন্ন ধ্বংস করছে। সে শাড়ি পরে তাই শেষে গেলে সে সাফিনকে বিছানায় সুখ দিতে পারেনি। নিজের উপর ঘৃণা হচ্ছে। এই লোকটাকে সে এতদিন ভালোবেসেছিল, একসাথে থেকেছে আর এত বিশ্বাস করেছে, আর সে কিনা তাকে এই সব কথা বলে গেল। অনুর ভালোবাসাগুলো তার কাছে আদিক্ষেতা মনে হয়। তার চোখ দিয়ে আপনি পানি পড়ছে, চোখের পানি বাঁধ মানছে না। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আর এক মুহূর্ত থাকবে না সে এখানে। কোনো কিছু না নিয়ে ঘর থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলোভাবে হাঁটছে সে। বারবার সাফিনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খুঁটে তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে? তার ভালোবাসা তো কোনো খাত ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মায়ের কাছে যাবার মুখ নেই তার। তাদের কথা অমান্য করেই তো সে সাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে আশ্রয় চাইবে? এসব কিছু ভাবতে ভাবতেই সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তার উপরে শরীরে অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে ফিরে সে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর সাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথে তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে কী সব বলেছে। প্রায় সাথে সাথেই সে কোনো রকম টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনে বাজছে। তাই ভাবলো সে হয়তো ঘরেই আছে, তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়াই পাওয়া গেল না। এবার সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে উপলব্ধি করতে পারছে সে অনেক বড় ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কী করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে বা ক্ষমা চাইতে? সে কি তার শর্ত মেনে নেবে? থাকবে তার বন্ধু হয়ে? মনে হয় শেষ আশাটাও যে সে নিজ হাতেই হত্যা করেছে। অনু বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি। একবার সাফিন অনুকে আইসক্রিম খাওয়া নিয়ে কথা শোনায়। তারপর থেকে সে আর শত অনুরোধের পরেও আর ক্ষমা চাওয়ার পরেও আর আইসক্রিম খায়নি, যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার। সে সব কিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতেই পারতো না। সাফিনের নিজেকে এখন জুতা পিটা করতে ইচ্ছা করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্য না? কথাগুলো সাফিন মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করেই হোক তার অনুর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দেবে, কারণ ও তো জানি সাফিন রাগের মাথায় কি বলে তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। সাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে সাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মাঝেই থাকে না, যা নয় তাই বলে ফেলে। অনু তার রাগ কন্ট্রোল করার জন্য সব সময় বলতো, আরও বলতো এই রাগের কারণেই হয়তো একদিন সব কিছু হারাবে। তাহলে কি সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো? সাদাত অনুর আপন মামাতো ভাই। সে তার ছেলেকে নিয়ে এখানে খেলতে এসেছে। সে আশেপাশেই থাকে। তার ছেলেকে জন্ম দেওয়ার সময় সাদাত ভাইয়ের স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি। এখনও স্ত্রীকেই ভালোবাসেন তিনি। ছেলেকে নিয়ে দিন কাটে তার। সাদাতের ছেলের বয়স 4 বছর, নাম সাদ। ভীষণ মিষ্টি দেখতে, আর সারাদিন পাকা পাকা কথা বলে ঘর মাতিয়ে রাখে। সাদাত অনুর ভাই কাম বেস্ট ফ্রেন্ড বেশি। সে তার জীবনের সব কথাই তাকে বলতো, কিন্তু বিয়ের পর তার সাথে আর বেশি যোগাযোগ হয়নি, কারণ সাফিন তার সাথে কথা বলা পছন্দ করতো না। আর সাফিন পছন্দ করে না এমন কোনো কাজই অনু দ্বিতীয়বার করতো না। সাদাত সব সময় অনুকে একজন গাইডের মতো প্রোটেক্ট করতো, সকল বিষয়ে ভালো পরামর্শ দিত। যদিও সে অনুর থেকে বয়সে প্রায় 10 বছরের বড় ছিল। সাদাতকে দেখে অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না। হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এমন আচরণে সাদাত হকচকিয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তাকে শান্ত করলো। হয়েছে অনু, আর কাঁদে না বাচ্চাটা। কি হয়েছে তোর? আমাকে বল, কান্না থামা, কথা বল আমার সাথে। সাপিনের সাথে কিছু হয়েছে? তারপরেও অনু কান্না করতে থাকলো। এবার সাদাত একটু জোরেই ধমক দিল। চুপ, একদম চুপ, কান্না থামা, কান্না থামা বলছি। বল কি হয়েছে, কেন কান্না করছিস? সাফিনের রিলেশনের সব কথাই সে জানতো, এবং কি বিয়ের পরেও কয়েকদিন ভালো সম্পর্ক ছিল তাদের, কিন্তু আস্তে আস্তে অনু নিজেকে গুটিয়ে নেয়। এবার অনু শুরু থেকে একে একে সব ঘটনা সাদাতকে বলে দেয়। সব কথা শুনে সাদাত খুব রেগে যায়। সে খুব ভরসা করে অনুকে সাফিনের হাতে তুলে দিয়েছিল। সাফিনও অনুকে ভালো রাখার আশ্বাস দেয় সাদাতকে। তাহলে
এই কি তার ভালো রাখার নমুনা? প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে ছেড়ে দেয়া? সে অগ্রসর হয় সাফিনের কাছে যাওয়ার জন্য, কিন্তু অনু বাধা দেয়। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক, আর তা যদি হয় তাকে ছেড়ে, তাহলে সে নাইবা থাকলো তার জীবনে। বেঁচে থাকার অবলম্বন তো আছে, তার আর কী চায়? তারপর সাদাত তাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়, আর কিছু খাইয়ে বিশ্রাম নিতে বলে। সে অনুদের বাসায় অগ্রসর হয়। তারপর অনুর বাবা মায়ের কাছে সব খুলে বলে। তারা মেয়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সাদাত তাদের সামলায় এবং নিজের অনুর জন্য শক্ত হতে বলে, কারণ অনুর এখন আপনজনদের খুব প্রয়োজন। তাকে তার লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হলে তাদের সাপোর্টের দরকার হবে। আর অনু খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত থাকায় বিছানার সাথে গা এলিয়ে দিতেই দু চোখে রাজ্যের ঘুম নেমে আসে। তার ঘুম ভাঙে সন্ধ্যার মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শে। স্পর্শটি তার খুব চেনা, এটি তার মায়ের হাতের স্পর্শ। আচ্ছা, মমতার স্পর্শগুলো কি এমনই হয়? অন্ধকার ঘরে বসে আছে সাফিন। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন যেন ফাঁকা ফাঁকা, ঠিক যেমন সাফিনের মনটার মতো। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে তো এটাই চাইছিল, অনু যেন চলে যায়, তাহলেই তো সে আর ইরা ভালো থাকবে। অন্য সাধারণ দিনগুলোর হলে সাফিন এতক্ষণে অফিস থেকে ফিরত। অনু হাসি মুখে দরজা খুলতো। ঘামের জর্জরিত শরীরে সাফিনকে অনু জড়িয়ে ধরতো, যা ইদানিং সাফিনের বিরক্ত করে তুলত। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কাবার্ড থেকে কাপড় নিয়ে সাফিনকে ঠেলে ওয়াশরুমে ঢোকাতো, আর তার কাপড় চোপড় মানিব্যাগ ঘড়ি সঠিক জায়গায় রেখে দিত। সাফিন শাওয়ার থেকে বের হলে টাওয়াল দিয়ে মাথা মুছে দিত। তারপর তার সারা দিনের কাজকর্মগুলো হাসি মুখে সাফিনের সাথে শেয়ার করতো। কিন্তু সাফিন আগে বিরক্ত না হলেও ইরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো মাঝে মাঝে। অনুকে ধমক দিয়ে চুপ করাতো। তারপর দুজনে ডিনার করে শুয়ে পড়তো। আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো, সেই দিন অনু না খেয়ে শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও সাফিন খাবার খেত। সাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই সে ইরার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে। ঘন্টা দুয়েক আগেও ইরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুনে কোথায় যাবে, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এইসব নিয়ে। আর আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দিতে হবে। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে, কালকে সকালে যাবে তার লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যিই সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানান জিনিস ঘুরপাক খাচ্ছে। না, সে আর ভাবতেই চায় না। সে আবারও ইরার নাম্বারে ডায়াল করে, কিন্তু এইবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায়। অনু থাকা অবস্থায় সাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ সহ্যই করতে পারত না, তাই সাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলেই গিয়েছিল। কিন্তু আজকে সারাদিনে সে 1 প্যাকেট সিগারেট শেষ করেছে। এইসব ভাবনার মাঝে ইরা ফোন ব্যাক করে। রাত 10:30। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরেছে। আরও আগেই আসার কথা ছিল, কিন্তু সাদাত ডিনার না করিয়ে ছাড়ল না তাদের। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল। অনুর ছোটোবেলা নিয়ে, তাকে কীভাবে সব বড় সময়ে সাদাত শায়েস্তা করতো তা নিয়ে বেশ হাসাহাসি করলো। এসবের মধ্যেই অনু প্রায় চুপই ছিল। মাঝে মাঝে দু একটা কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ থেকে মুচকি হেসেছে। অনু ছোটোবেলা থেকেই ভীষণ দুষ্ট ছিল। সারাদিন দুষ্টুমি করে বেড়াতো, আর সাদাত সব সময় তাকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করতো, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এই সবই ছিল অনুকে সাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিজের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না তার। সারা সন্ধ্যায় কান্না আটকে রাখতে পারলেও এখন আর কান্না বাদ মানছে না। সে বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এরই মাঝে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। সে তাড়াতাড়ি কান্না বন্ধ করে দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে, কোনো প্রয়োজন ছিল কি? অনুর মা বুঝতে পারলো অনু এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। তার মেয়ের জীবনটা কেমন এমন হলো ভেবেই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানতো অনু একা থাকলে কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথে থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময় মায়ের মানসিক চাপের কারণে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি।
সাদাতের কথা অনুযায়ী শাফিন তাকে ডিভোর্স দিবে বলেছে। তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার আর মোটিভেশনের দরকার, যা অনুর বাবা মাও সাদাত দেবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো শাফিনের মতো কোনো পুরুষের প্রয়োজন নেই। তাই সে বলল, কেন? কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনিতেই এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। অনু বুঝতে পারল তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করেছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে সে কান্না করতে না পারে। এরই মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে প্রবেশ করে। আরে বাবা, তুমি? তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামুনি, এখন তোমার সাথে অন্য আরেকজন আছে, তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি? তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু না শুনবো না। তাড়াতাড়ি করো, দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি তো জানো। প্লিজ বাবা, জোর করো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো তোমাকে খেতে দিচ্ছি না, আমি তো আমার নাতিকে নাতি নাতনিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলে তো তাদের যথেষ্ট শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করে, তাড়াতাড়ি। অনু বুঝতে পারল এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অজ্ঞাত অনুকে না চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অনুর অপছন্দীয় খাবার, তাকে জোর করে দুধ খাওয়ানো যায় না, কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এতটুকু করতেই পারে। যেখানে তার বাবা মা তাকে দূরে ঠেলে না দিয়ে এত আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়া কী এত বড় কাজ। ঠিক সেই মুহূর্তে থেকেই সে প্রতিজ্ঞা করলো শাফিনকে মনে করে সে আর কান্না করবে না। যে তাকে ভালোবাসে না তার জন্য সে কান্না করে তাকে যারা ভালোবাসে তাদের কেন কষ্ট দিচ্ছে। অনু তার বাবা মাকে জড়িয়ে ধরল আর তাদের জীবনে এগিয়ে যাবে বলে আশ্বাস দিল, যেখানে থাকবে না কোনো শাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তা হলো এই শহর থেকে দূরে থাকা, কারণ এই শহরের আনাচে কানাচে তারা প্রেম করে বেরিয়েছে। তাই এখানকার প্রত্যেকটা জায়গায় শাফিনকে মনে করিয়ে দেয়। তাই সে শহর থেকে দূরে চলে যাবে। তারপর সিদ্ধান্ত নেয় সে পড়ালেখা চালিয়ে যাবে, কারণ শাফিন তার যোগ্যতায় প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয়ে তবেই সে শাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দেবে শাফিন কখনো তার যোগ্যই ছিল না। আর অতীতকে ভোলানো সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এতই ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময় না থাকে। আর এর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। শাফিন নামে যে কেউ একজন তার জীবনে ছিল তা একেবারের জন্য মুছে ফেলতে চায় অনু, কিন্তু চাইলেই কি সব কিছু মন থেকে মুছে ফেলা যায়? ঠিক কোনো এক গভীর রাতে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। সাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে। অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপরে আর পড়াশোনা বা চাকরির দিকে ঝোঁকেনি সে, কারণ অনুর সবসময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে। শাফিনের পছন্দ মতো রান্নাবান্না করবে, ঘর গোছাবে, বাচ্চা পালবে আর শাফিনের খেয়াল রাখবে। তাই আর নিজেও পড়াশোনা কন্টিনিউ করেনি বা শাফিনও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে শাফিন ফোন ধরতে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিল এতক্ষণ যাবত? সে কখন থেকে ফোন দিচ্ছে, বারবার বিজি দেখাচ্ছে। শাফিনের এই কথাটাই যথেষ্ট ছিল ইরাকে রাগাবার জন্য। সেও বলে ফেলে, কেন এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে? কার সাথে কথা বলছি, কি কথা বলছি, কতক্ষণ ধরে কথা বলছি, সবকিছু তোমাকে বলতে হবে? আমাকে কি অনুপে আছো যে সবকিছুর কৈফিয়ত আমি তোমাকে দেব? সবকিছুতে তোমার পারমিশন চাইবো? হঠাৎই শাফিন দমে গেল। সে শান্ত স্বরে ইরাকে বলল, সরি এরা, ভুল হয়ে গেছে। আসলে মাথা ঠিক ছিল না। তারপর আমি তোমাকে অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে, তাই হুট করে মাথা গরম হয়ে গেছিল, ভুলে বলে ফেলেছে। তুমি যার সাথে খুশি কথা বলো, আমার কোনো সমস্যা নেই। জানোই তো রাগ উঠলে আমার মাথায় ঠিক থাকে না, যা তা বলে ফেলে। এবার ইরা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অনু না যে তোমার রাগের ধার ধরে বসে থাকবো। যাকে আসলে এক পুরোনো ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই তোমার ফোন খেয়াল করিনি। কি জন্য ফোন দিয়েছো বলো? কিছুক্ষণ আগেই না বললাম তোমার সাথে? শাফিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে অনুকে মনে না করার জন্য ইরাকে ফোন দিয়েছে, কিন্তু ইরাও বারবার অনুর কথা তুলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। কেন? তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে? এমনিতে কথা বলা যাবে না? আর কিছুক্ষণ আগে কেন বলছো? প্রায় 2 ঘন্টা আগে কথা বলেছি আমরা। তোমার কথা মনে পড়েছিল তাই ফোন দিলাম। এইরা চলো না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। একা একা থাকতে ভালো লাগছে না, চলো কালই বিয়ে করে ফেলি।
বললেই হলো নাকি কালই বিয়ে করে ফেলি? আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? আমরা আরো কিছুদিন এভাবেই থাকি, তারপর না হয় বিয়ের কথা ভাববো আগে। তোমাদের ডিভোর্সটা তো হোক। আমার কত শপিং করতে হবে, ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, কত প্ল্যানিং আছে আমার বিয়ে নিয়ে। তোমার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো প্রথম। আমারও তো কিছু শখ আছে নাকি? আর শোনো, তোমার ফালতু কথা শোনার আমার এখন সময় নেই। আমার কিছু কাজ আছে, পরে কথা বলবো। কোনো দরকার থাকলে বলো। আর ফালতু টাইম স্পেন্ডের জন্য আমাকে ফোন দেবে না। রাখি, বাই। খট করে ফোনটা রেখে দিল ইরা। শাফিন বারান্দায় দেয়াল ঘেঁষে বসে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি। চোখে ঘুম নেই তার। ঘুম যেন তার অবাধ্য হয়ে গেছে। তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে। আর ঘুমানোর জন্য সেই ব্যক্তিটাকে দরকার। রাতটা নির্ঘুম সিগারেটের ধোঁয়ার সাথে কাটিয়ে দিল সে। সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর। অনু সকালে ওঠার অভ্যাস আছে, তাই সে তাড়াতাড়ি করে উজু করে নামাজে বসে পড়ল আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করলো। কাল রাতে ভালো ঘুম হয়েছে, তাই মনটা সকাল থেকেই হালকা লাগছে, যেন খুব বড় একটা পাথর নেমে গেছে বুক থেকে। কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে, তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জায়গার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর পেছনে কিচেনে গিয়ে সকালের নাস্তা বানাতে আরম্ভ করলো। এটা তার প্রতিদিনের অভ্যাসে ঘুম থেকে উঠে নামাজ পড়া, তারপর ছাদে কিছুক্ষণ হাঁটা, তারপর নাস্তা তৈরি করা। মাঝে মাঝে ছুটির দিনে শাফিনও তার সাথে যোগ দিত। ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, যার সাথে সাথে মুছে ফেলল অনু। সকলেই ডাইনিং টেবিলে বসতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। অনু দরজা খুলে দেখল সাদাত ভাই আর সাদ এসেছে। তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল। সাদা পিমুনি বলে লাফ দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সাদাত তাকে থামিয়ে দিল। সাত বাবা এমন করে না, তোমার পিমনি তো অসুস্থ। তোমার পিমনি পেটে একটু বাবু আছে, ছোট বাবু। তুমি লাফ দিলে তো বাবুটা কষ্ট পাবে। তুমি কি চাও ছোট প্রিন্সেস কষ্ট পায়? শান্ত মাথাটা 2 পাশে হেলে না বোঝালো, ওপরের দিকে হাত বাড়িয়ে দিল, মানে সে কোলে উঠতে চায়। অনু হাত বাড়িয়ে সাদকে কোলে নিল আর ডাইনিংয়ে বসিয়ে দিল। সাথে সাদকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। অল্প সময়ের মধ্যেই অনু আর সাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর। মা কী জিনিস তা হয়তো কখনোই বুঝবে না সে। বাবা তো বাবাই হয়, মা তো আর হতে পারে না। সে যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসাটাই আলাদা। যেমন মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না, ঠিক বাবার ভালোবাসাও তো মা দিতে পারে না। কথাটা ভাবতেই অনুর বুকে ছ্যাদ করে উঠল। তার সন্তানও তো বাবার আদরের থেকে বঞ্চিত থাকবে। খাবার পরে অনু সবার উদ্দেশ্যে বলল, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গেছিল শাফিনের। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল তার। মাথাটা ভার হয়ে আছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগলো দরজা খোলার জন্য। তারপর হঠাৎই আস্তে আস্তে গত 2 দিনের কথাগুলো মনে পড়ল তার। তারপর সে নিজে অগ্রসর হলো দরজা খুলতে। দরজা খুলেই দেখে ইরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট যাবৎ বেল বাজাচ্ছি। কি করছিলে তুমি? শব্দ শুনতে পাওনি? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। দেখি সর সামনে থেকে, আমাকে ভিতরে যেতে দাও। ইরা ঘরে গিয়ে দেখলো রুমের প্রায় নাজেহাল অবস্থা। সারা ঘরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে। ইরা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে বলল, ছি, তোমার রুমের এই অবস্থা কেন? তুমি এত নোংরা। আমার সাথে থাকতে হলে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে, নিজের কাজ নিজে করবে। আর তুমি কি ভুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব? 10টা অ্যাপয়েন্টমেন্ট। অলরেডি 9:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও। শাফিন বিনা বাক্যে কাপড় নিয়ে ওয়াশরুম থেকে চলে গেল। একদম শাওয়ার নিয়ে বের হবে। সারা শরীর থেকে সিগারেটের বাজে গন্ধ আসছে। এভাবে বেরোনো যায় না। শাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায় আর শাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অন্য সময় হলে সে নিজেও তাল মেলাতো, কিন্তু এখন কেন যেন এগুলো বিষের মতো লাগে। তাই সে ইরাকে সরিয়ে দেয়। তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে। শাফিন লয়ারের কেবিনে বসে আছে। শাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটিস পূরণ করতে 2 মাস সময় চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায়। একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল।
বসার ঘরে পিনপতন নীরবতা। সবাই অনুর বিষয়টাই ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের বাইরে করতে চায়। এতে শহর থেকে দূরেও থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতে পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ। তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাইরে যাওয়ার অনুমতিই দিতে চাচ্ছে না। অনু একা হলেও কথা ছিল। তাছাড়া প্রেগনেন্সি সবসময় বিভিন্ন সমস্যা হয়, যা অনুর পড়ালেখাকেও এফেক্ট করবে। আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাচ্ছে না। কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে, তার কথাগুলো একবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদা তো অনুর কথায় সায় দিয়েছে, তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদ বুঝিয়ে বলে, দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে তার দুর্বলতা কেন ভাবছো? বাচ্চাটাই হবে তার আসল শক্তি। আর বাইরে যাবার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না, সব আমাদের উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব, বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন হচ্ছে, সাদাত ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে? অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে। অনু তা হাসি মুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে কী করে শাফিন অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারল। কই, সে তো পারল না তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে। হয়তো শাফিনের ভালোবাসাটা সত্যি ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল, তাই শত কষ্টের পরেও ভালোবাসা মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙল সাদাতের। কি হলো সাদাত ভাই? কি বললো? বাবা মা তারা কি মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সে মন খারাপ করেই বলল, না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলো না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুমতি দিয়ে দিল। অনু প্রথমে কথাটা ধরতে না পারলেও মন খারাপ করলো যখন বুঝতে পারলো। সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। অনুর খুশিতে চোখে জল এসে গেল, আর সাদাতকে মারতে থাকলো, আর সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামালো। দেখ অনু, মামা মামিকে খুব কষ্টে আমি বুঝিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার, সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, তাই তোকেও কথা দিতে হবে। আমাকে যথাযথ সাপোর্ট দিবি, কোনো কিছু হেয়ালি চলবে না। খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি। আর তোকে কিছু বই দিচ্ছি, সেগুলো এখন থেকে পড়া শুরু করে দিবি, কারণ অ্যাপ্লাইয়ের পরে তোকে এক্সাম দিতে হবে। এক্সামে ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সব সময় তুই এখন যেমন আছিস তেমনই থাকবি। আমার সব শর্তে রাজি তো? উফ, এত বড় লেকচার! ওকে ওকে, আমার বাপ, তোর সব কথা মেনে চলবো। আমি সব সময় হাসি খুশি থাকবো, ঠিক মতো খাবো, রেস্ট করব, লেখাপড়া করবো। এবার খুশি তো? সাদাত মুচকি হেসে বলল, চল তোর বই নিয়ে আসি। আর ডাক্তারের কাছেও যেতে হবে, তাই না? আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিলাম, আমার প্রিন্সেসের খেয়াল রাখা। আমার প্রিন্সেসের সেবা যত্নের যদি কোনো ত্রুটি হয়, তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসবো। তোকে কে বলেছে প্রিন্সেস হবে? আমার তো একটা প্রিন্স চাই, ঠিক সফি। সাদাত কথা ঘোরানোর জন্য বলল, চল চল, জলদি জলদি রেডি হ, তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময় চলে যায়। ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে শাফিন যেই রাস্তা পার হতে যাবে, অমনি কিছু দূর হসপিটালে এই গেটের সামনে তাকিয়ে সে থমকে গেল। অনু একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটাল গেট থেকে বের হচ্ছে। ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগলো না শাফিনের। ছেলেটা সাদাত, অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই শাফিন সাদাতকে পছন্দ করতো না, আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু এক বাক্যে মেনে নিয়েছিল। তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এলো? কোন সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগেই তারা একটি রিক্সা নিয়ে চলে গেল। শাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনতে পেল না। দেখতে দেখতে শাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করছিল। বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর সেগুলো শুনেই অনু খিলখিল করে হাসছিল। সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে সাফিনের দেয়া কষ্টের কথা ভুলে যায় অনু। কিন্তু সে জানে এই হাসি মুখে পেছনে রয়েছে আরেকটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যে মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব, তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা।
কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও সবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে, এতে বেবির সমস্যা হতে পারে। আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেক আপের জন্য পরামর্শ দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল সাফিন হয়তো আশেপাশে আছে, সে তার অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথে সে তার ভুল ধারণা বলে চালিয়ে দেয়। তারপর একটা রিক্সা ডাক দিয়ে তাতে উঠে পড়ে। রিক্সায় ওঠার পরেও অনুর মনে হচ্ছিল সাফিন দূর থেকে তার নাম ধরে ডাকছে। পরক্ষণেই আবার ভাবলো সাফিন এখানে কোত্থেকে আসবে, তাও আবার এই সময়। এই সময় তো সে অফিসে থাকে, তাই সে মনের ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামালো না। কিন্তু সে যদি একবার পেছনে ফিরে দেখতো তাহলে বুঝতে পারতো কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে চোখ নিয়ে তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদকে নিয়ে চলে গেল, তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। মিসেস রাবেয়া অনেক করে লাঞ্চ করে যেতে বলল, সে অন্য একদিন বলে চলে গেল। তিনি আর কথা বাড়ালো না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে তাই ক্লান্ত সে। সাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতেই পারছে না, তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনু কি অসুস্থ? কী হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসি খুশিভাবে কথা বলছিল? অনুকে সে যতটুকু চেনে, অনু খুবই খুবই ইমোশনাল মেয়ে। কোনো কিছু মনে আঘাত করলে তা সহজে ভোলে না। তাহলে কি অনু সাফিনের তা আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে গিয়ে কি সে সাদের সাথে নতুনভাবে শুরু করতে চাইছে? কথাগুলো মনে হতেই সে আবারও অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। অনুর ওপর তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে? সাফিনের মতো করে কি অনু অন্য কারো কেয়ার নেবে? অন্য কেউ অনুকে খাইয়ে দেবে? না, আর ভাবতে পারছে না সে। মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে, মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। থাক না ভালো অনু অন্য কারোর সাথে, এটাই তো সে চায়। সেও তো এরার সাথে ভালো আছে, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর সাফিন নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে, তাহলে এখন কেন অনুর জন্য তার মন পুড়ে? কথাগুলো মুখে বলল, মন মানতে নারাজ। মন বলছে অনু শুধু তার, অনুর ওপর অধিকার শুধুমাত্র সাফিনের আছে। অনুকে শুধু সাফিন ছুঁতে পারবে, অনু শুধু সাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার সাফিন ভাবছে, সত্যি কি সে ইরাকে ভালোবাসে নাকি শুধুই মোহ? ইরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না, ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না, ইরার আনন্দিত সে আনন্দিত হয় না, সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। সাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করলো। এখানেই বন্দি হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটা, রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি, নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসে থাকা, আরও নানা স্মৃতি আছে তাদের। একসময় এইসব জিনিসগুলো উপভোগ করতো সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা, মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত সাফিন। ভাগলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করত। খুশি করার জন্য একটা জবাবই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা তার প্রিয় ফুল ছিল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম। ইঁদুর খুব ভয় পেত সে, ইঁদুর দেখলেই চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিত। তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখে অনুকে দিয়ে তার বাড়িতেই কাজ আদায় করে নিত। কথাগুলো ভেবে সাফিন হেসে উঠল। সাফিনের মনে হচ্ছে কত যুগ পার হয়ে গেছে সে অনুকে দেখে না। এরই মধ্যে ইরার ফোন আসে। হ্যালো ইরা, বলো। কি করছো তুমি? আর তোমার গলার আওয়াজ এমন লাগছে কেন? ও কিছু না, এমনি বেশিক্ষণ শহরে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর? কি জন্য ফোন দিয়েছ? ও, আসল কথা তো বলতে ভুলে গেলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার কথা ওদের বলেছি, তাই তুমিও ইনভাইটেড। আমি যাচ্ছি তোমাকে সবার সাথে ইনট্রোডিউস করাতে। আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথা বলবো বাবা মায়ের সাথে। ও আচ্ছা, ঠিক আছে, সময় আর প্লেস বলে দিও, তাহলেই হবে। ও, মানে কি সাফিন, তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে যাচ্ছি। আর তোমার মধ্যে সামান্যতম এক্সাইটমেন্ট নেই তো? শুধু ও বলছো? লাইক সিরিয়াসলি সাফিন, তুমি জানো আমি কতটা এক্সাইটেড? সাফিন, সত্যি করে বলো তো,
তুমি কি আমাকে নিয়ে সিরিয়াস তো, নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? আরে না, কি বলছো এসব তুমি? তুমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? শাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনে ইরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল। কথা শেষে শাফিন বলল, এরা চলো না, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কেন? আমার বাবুটা বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার বাসায় চলে আসবো। না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই, অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়ি যাওয়া চলবে না। সফিউলের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল শাফিন আর অনুর দিনগুলো। শাফিনের দিন যায় অফিস আর ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে। অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবার, পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকেন, সেখানেই বিজনেস তার। অনু সেখানে গেলে নিশ্চিন্তও থাকতে পারবে সে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। আমাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এতে তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছে এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার, আর অনুর খোঁজ খবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সাম এর রেজাল্ট দিয়ে দিল। বিবিএর রেজাল্টে পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেয় সে 3টে ভার্সিটিতে টিকলো। এই কয়দিন অনু দিন রাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমিষেই সাদাত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচ্চুর বাসা থেকে কিছু দূর যে ভার্সিটি আছে সেখানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানানো হয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সব কিছুর ব্যবস্থা করার জন্য। এভাবেই অনুর দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেই দিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর শাফিনের ড্রেস কোড নীল স্যুট প্যান্ট ও ব্ল্যাক শু সেট করে দেয় ইরা। সকাল থেকেই ফোনে শাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু শাফিন তা কানেই নিচ্ছে না, সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। শুধু হাঁ হুঁ করছে আর নাতে উত্তর দিচ্ছে সে কয়েকদিন ধরেই শাফিনকে লক্ষ্য করছে। আগের মতো সেই দুষ্টু প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরা প্রথম প্রেমে পড়েছিল, চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত ঘুমায় না সে, কথাবার্তাও কম বলে। আগের মতো ঘুরতে বের হয় না, অফিস টাইমের পর ডিনারে যায় না, কিছু বললেই বিয়ের কথা বলে। তাই ইরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে, আগে লাইফটাকে এনজয় করতে চায়। সে জানে বিয়ে করলেই বাধা পড়ে যাবে। ইরা ফোনটা রেখে এইসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যেই শাফিন ফোনটা রাখতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনে সে তার কথা ভুলেই গেছিল। অনু থাকাতে তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্য না হলেও অনুর জন্য। মিসেস রাহিলা অনুকে পছন্দ করেন না বিধায় অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না, তাই শাফিনকে দিয়ে কথা বলাতো। অনুর কথা অনুযায়ী এখানে এক কাজে 2 কাজ হতো। খোঁজ খবরও নেওয়া হলো আর মা ছেলের সম্পর্ক ভালো হলো। এই বিষয়টি মিসেস রাহিলা ঠিক বুঝতেন, কিন্তু কখনোই কিছু বলেননি। আচ্ছা, মা অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কী জবাব দেবে? পরক্ষণে ভাবলো মা তো অনুকে পছন্দই করে না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দেবে। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহিলা ভ্রু কুঁচকালো। ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় শাফিনের ধ্যান ভাঙল। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কী হাল ঘরের! জিনিসপত্র এখানে সেখানে ছড়ানো ছিটাটো, সারা ঘরে সিগারেটের ছাই আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুম ভরা। সেখানে মাছি ভন ভন করছে। তারপর সে কোনো রকম ব্যাগ রেখে শাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা, কাপড় চোপড় সারা ঘর ছিটিয়ে রাখা, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবাটের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এইবার সে সামনের দিকে তাকালো। শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের একই অবস্থা শাফিন, যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোনও দিচ্ছিস না। ফোন দিলে ফোন ধরিস না, কথা বলিস না। কি হয়েছে তোর?
আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক প্রশ্ন শুনে শাফিন থতমত খেয়ে গেল। আসলে মা, ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। আর ফোনের দিকে তো খেয়াল করিনি কখন ফোন দিয়েছ। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানোর কেউ ছিল না, তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কতটা অগোছালো। হতাশকার কণ্ঠে উত্তর দিল শাফিন। শাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছালো তা তো আমি জানি, তাই অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু এ কি হাল করে রেখেছিস তোর? আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিলি না দেখে কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। অনু নেই মা, চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। আর ঝগড়া করলেই চলে যেতে হবে কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেল? কদিন হয়েছে সে গেছে? প্রায় 3 সপ্তাহ। শাফিন ছোট্ট করে উত্তর দিল। কথাটা শুনে রাহেলা আঁতকে উঠল। যেই ছেলে রনুকে ছাড়া একদিন থাকতে পারে না, সেই ছেলে আজকে প্রায় 3 সপ্তাহ ধরে একা থাকছে। তাই তো চেহারায় এই অবস্থা। অনু মেয়েটার উপর রাগ হচ্ছে তার। সব কিছু জেনে বুঝে সে তার ছেলের সাথে এমন করতে পারলো। এবার আসলে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। সাহিলা সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে খুব ভালোবাসে সে, জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায়, তাই সে সবসময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুরটা কাজটা সাহিলার পছন্দ হয়নি। যত রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে চলে যাবে, এটা কেমন কথা? ফোন দে ওকে, আমি কথা বলবো ওর সাথে। আর বল রেডি হয়ে থাকতে, কালকে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করব। ফোন নেই মা, বাসায় রেখে আছে। সে আর আসবে না আমার কাছে। আমি নিজেই তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস মানে? তাড়িয়ে দিয়েছি মানে তাড়িয়ে দিয়েছে। ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভাল লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি তো ব্যস্ত কেন হচ্ছ ওর জন্য? তুমি তো তাকে দু চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা। ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে, ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে। সাহিলা এইসব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে? সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময়ও তো তাই চোখ টলমল করছিল, তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছিল সে, শুধু মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল শাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর শাফিন শুরু থেকে সব খুলে বলে। শুধু ইরাকে তার সাথে দেখে ফেলায় কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এইসব কথা শুনে সাহিলা নিজেকে ঠিক রাখতে পারল না। সে কষে একটা চড় লাগিয়ে দিল শাফিনের গালে। তুই আমার ছেলে, ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে? না, আর এক মুহূর্ত না এখানে, এখনই চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, খুব বড় ভুল করছিস তুই। একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস, আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। চিন্তা করিস না, তোর পস্তানোর দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরিয়ে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসবি। আসি। মা, তুমি প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক, আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না, তাই তাকে মুক্ত করতে চাইছে। আর তুমি কোথাও যাবে না। আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি একবার ইরার সাথে কথা বলো, তুমি দেখো ও একদম আমার জন্য পারফেক্ট। অনু না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে মা, প্লিজ। ছেলের এমন অবস্থা দেখে সাহিলা আর কিছু বলল না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো তার ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনেই বাসা ত্যাগ করলো। সে জানে তার ছেলে তার ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে অনুকে ফিরিয়ে আনতে, কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। সে অনুকে হারে হারে চেনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না।
ঘণ্টাখানেক পর আবারও কলিং বেল বেজে উঠল। শাফিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকলো আর মহিলাটিকে ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। শাফিন দেখলো ইরা তার দেওয়া গাউনটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছেড়ে দেয়া। কড়া পারফিউমের স্মেল আসছে শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগেই ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন শাফিনের সাথে জড়াজড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেক ওভার করেছে, ফ্রেন্ডদের কাছ থেকে প্রশংসা না শুনেই তা নষ্ট করতে চায় না সে। তাই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর শাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখলো। 10 মিনিটের মাথায় শাফিন গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল পরে বের হলো। চুল থেকে পানি পড়ছে, ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানিগুলো মুক্তার মতো ছড়িয়ে আছে। ইরার ইচ্ছা করছে শাফিনকে খেয়ে ফেলতে। ছেলেটা এত সুন্দর কেন? চোখ দুটো দেখলে ডুব দিতে ইচ্ছা করে, আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয়ে আর কিছু করলো না, শুধু ভালোভাবে শাফিনের ঠোঁটে ঠোঁট লাগালো। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল। শাফিন রেডি হয়ে বের হলো, তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগলো। ইরার তো বেহুশ হবার দশা। শাফিনকে নীল ছুটে অসম্ভব সুন্দর লাগছিল। শাফিন মনে মনে ভাবলো নীল অনুর পছন্দের রং ছিল। যখনই শাফিনের জন্য কাপড় কিনতো তার নীল রঙের কিছু না কিছু থাকতোই। শাফিনের ফর্সা গায়ে নীল রঙটা মানাতো বেশ। রাত 9টার সময় তারা বের হলো পার্টির উদ্দেশ্যে। প্রায় 9:30টার দিকে তারা হলরুমে পৌঁছালো। হলরুমে পৌঁছেই এরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইটভাবে হাগ করলো। ছেলেটাও তাকে বিশ্রীভাবে জড়িয়ে ধরলো, যেটা শাফিনের মোটেও ভালো লাগলো না। এরা ডাকে শাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করিয়ে দিল অন্য পাশে থাকা ব্যক্তিটির সাথে। Safin, meet my friend Ayaz. He is my fiance, Safin. And he is so handsome and good looking. আয়াজ বাঁকা হেসে শাফিনের সাথে হাত মিলালো, তারপর ইরাকে বলল, তোমাদের দেখে যে কেউ বলবে মেড ফর ইচ আদার। হি ইজ এ চার্মিং গাই অ্যান্ড ডিভোর্সি অলসো। সরি টু সে বাট সত্যি বললাম। আয়াজের কথা শুনে ইরার মুখে হাসি মিলিয়ে গেল, আর শাফিন চরম অপমানিত বোধ করলো। সে ইরার দিকে তাকিয়ে তোমরা কথা বলো, আমি আসছি বলেই চলে গেল বার সাইডে। এই কথাটা কি ওর সামনে বলা খুব প্রয়োজন ছিল আয়াজ? আমি তো জেনে শুনে ওর সাথে সম্পর্কে জড়েছি, তাহলে কেন অপমান করলি? তুই জানিস ও কতটা হার্ট হয়েছে? আয়াজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল, যা সত্যি তাই বলেছিলাম। সে কষ্ট পাবে জানলে বলতাম না। কিন্তু একটা কথা ভেবে দেখ, ওর আগে বিয়েটাও ছিল প্রেমের বিয়ে, যেখানে 2 বছর রিলেশনের পর বিয়ে করলো। আর বিয়ের 2 বছরের ভালোবাসার সব শেষ হয়ে গেল। আর তোদের রিলেশনের বয়স মাত্র 2 মাস। তোকে যে সে 2 মাস ইউজ করে তার প্রথম স্ত্রীর মতো ফেলে দিবে না, তার কি ভরসা আসে? বলে এসে চলে গেল অন্যদিকে। তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা এরা নিজে করবে। আয়াতের কথাগুলো শুনে ইরা ভাবনায় পড়ে গেল। আয়াতের কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকলো না, সেই 2 বছর তাহলে তাদের 2 মাসে ভালোবাসা আর কতদিনই বা টিকবে। সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিটও ভাবলো না। এমনকি ভরসা আছে কদিন পর তারা একই অবস্থা হবে না। তার শাফিনের সাথে কি আগানো উচিত, নাকি সে বেশি ভাবছে? শাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে ভেবেই আয়াজের বলা কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলল। তারপর শাফিনের খোঁজে বেরিয়ে পড়ল। অনুর বাইরে যাওয়ার জন্য কাগজপত্র সম্পূর্ণ রেডি, শুধু ভিসা আসার অপেক্ষায় আছে। সেটাও 15-20 দিনের মধ্যেই পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই সে বাকি দিনগুলো তার বাবা মার সাথে কাটাচ্ছে। বাবার কাছে ছোট বাচ্চাদের মতো চকলেটের আইসক্রিমের আবদার করছে, মায়ের কাছে বিভিন্ন রান্নার আবদার করে, যদিও কিছু ভালো মতো খেতেই পারে না। খাওয়ার সাথে সাথে গড়গড় করে বমি করে দেয়। কিন্তু অন্যদের মতো অনুর প্রেগনেন্সিতে অত সমস্যা হয় না, শুধু মাঝে মাঝে বমি হয়। তেল দিয়ে দেয়া, ঘুমানোর সময় বিলি কেটে দেয়া তার নিত্যদিনের আবদার। প্রতিদিন সকাল বিকাল বাবার সাথে হাঁটতে যায় আর নানান বিষয় নিয়ে গল্প করে। মাঝে মাঝে সাদাত ভাই সাদকে নিয়ে আসে, আড্ডা দেয়, গল্প করে, আর বাচ্চাদের মতো অনুকে এটা সেটা বোঝায়। অনুও অবুঝ বাচ্চার মতো শুধু হাঁ করে মাথা নাড়ে। আর তাদের এইসব কাণ্ড দেখে অনুর বাবা মা মিটমিটিয়ে হাসে। অনুর মা মনে মনে ভাবে, ইস, যদি ছেলে মেয়ে দুটোকে একসাথে করে দেওয়া যেত সারা জীবনের জন্য, তাহলে হয়তো তারা সবসময় এমন হাসি খুশি থাকতো। কিন্তু সে জানে অনু কখনোই তার কথা শুনবে না, কারণ ছোটোবেলা থেকেই অনু সাদাতকে বেস্ট ফ্রেন্ডের মতো ভাবে। আর সাদাত তো বিয়ে করবে না, সে তার স্ত্রীকে এখনও ভালোবাসে ভাবতেই একটা চাপা নিঃশ্বাস ছাড়ল।
হঠাৎ তার হাতে ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনে নাম্বার দেখে রাবেয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ির নাম্বার। মাঝে মাঝে কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনুর যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহেনা প্রায়ই তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবারও ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো কিছু কথা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীরটা কেমন এখন? কথাটা জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে তার, কিন্তু তার অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই তার মায়ের কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মায়ের কাছেই আছে। রাবেয়া সালামের উত্তর নিল। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার ছেলে আমাদের যেমন রেখেছে তার থেকে ভালোই আছি। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছি। আর কিছু শুনতে চান? কি জন্য ফোন করেছেন? কিছু বলার থাকলে বলতে পারেন। এই অবস্থায় বলতে কি হয়েছে? অনুর কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমি কালই ওদের ব্যাপারে জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুব ভালোবাসি। আমি জানি ও কতটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমার ছেলে যে হীরাকে কাজ ভেবে ফেলে দিবে তা আমি জানতাম না। আমি নিজেও ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর ওপর। আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কিছু কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলে রেখে দেব। দেখুন, আমার মেয়েটা সবেমাত্র দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে, নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় কোনো রকম কথা বলে পুরনো ঘা খুঁচিয়ে তোলেন, তাহলে ও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। আপনি চিন্তা করবেন না আপা, আমি এমন কিছু বলবো না যা ওর ভবিষ্যৎ নষ্ট করবে। আমি এমন কিছু কথা বলবো যাতে সে আরও শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরেকটা মা হয়ে তার সাথে কথা বলবো। আর মায়েরা কখনই সন্তানের খারাপ চাইবে না। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রাহিলার কথাগুলো রাবেয়ার ভালো লাগলো, তাই সে ডাইনিং রুমে গিয়ে অনুকে ফোনটা দিয়ে বলল, কথা বল। অনু জিজ্ঞেস করলো, কে মা? রাবেয়া কিছুই বললেন না। সে রুম ত্যাগ করলো। অনু ফোন হাতে নিয়ে এলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? রাহিলার খুব আফসোস হলো। অনুর মতো একটি মিষ্টি মেয়ে তার দরকার ছিল। তার বড় ছেলের বউও ভালো, কিন্তু একটু কথা বেশি বলে। মেয়েটা তার তুলনায় অনু বেশ শান্তশিষ্ট। কি মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে সালাম দেয়। আর মেয়েটার সাথে তার ছেলে এমন করলো। সে নিজেও তো কম করেনি, যখন তখন মেয়েটাকে যা তা শুনিয়ে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করবো না কেমন আছিস, শুধু এতটুকুই বলবো, নিজেকে এমনভাবে গড়ে তোল যেন কেউ তোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে। সবার কথা উচিত জবাব দিতে শেখ। অন্যের উপর এতই নির্ভরশীল হোস না যে নিজেকে ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে কে কার কতটা যোগ্য। আর সব সময় মনে রাখবি, তোর এই মা সব সময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতেই রাহেলার গলা ধরে এলো। অন্যদিকে অনু নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। যে মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাতো, সে তাকে তার ছেলের বিরুদ্ধে সাপোর্ট করছে। অনু সবসময় জানতো তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠোর হোক না কেন, আড়ালে ঠিকই অনুকে ভালোবাসতো। প্রতিবেলায় খাবার খেতে বসে খোঁজ নেওয়া, অনু খেয়েছে কি না, বাইরে গেলে সাবধানে থেকো বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা, সব কিছুর মধ্যেই অনু ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উচ্চ বাক্যে কথা বলতো না। শায়লা আবারও বলতে শুরু করলো, অনু মা আমার, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু বিশ্বাস কর, একটাও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো, যে কোনো সিদ্ধান্তে আমাকে তুই পাশে পাবি। আজ থেকে তুই আমার মেয়ে, আর তোর দুটা মা। আর যার দুটো মা আছে তার আবার কিসের চিন্তা? অনু, আমি জানি তুই কান্না করছিস, চুপ কর। আর এক ফোঁটা জল যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর পারলে ওইসব আচরণের জন্য তোর এই মাকে ক্ষমা করে দিস। এবার অনু বলল, ছি ছি, এসব কি বলছেন? আমি কখনোই এগুলো মনে নেইনি।
আমি জানতাম আপনি আমায় কতটুকু ভালোবাসেন। মেয়ে বলেছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাফ কেন চাইছেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না? মাফ চেয়ে আমায় ছোট করবেন না মা। দোয়া করবেন আমাদেরকে। আমি আর আমার সন্তান যেন সবকিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহিলার মাথায় যেন বাজ পড়ল। সন্তান মানে কি অনু? অনু তুই কি প্রেগনেন্ট? ও সাফিন কি জানে এই খবর? না, জানানোর জন্যই তো গিয়েছিলাম। তার আগেই এসব হয়ে গেল। তোমার জানানো উচিত ছিল। তাহলে হয়তো সাফিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েকে ছেড়ে যেত তোমাদের ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসলো। না মা, এমনটা হতো না। যেখানে আমার ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে সেখানে বাচ্চাটাকে মানতো না, আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকতো না। সেটা হতো দয়ার সংসার। আর আমি এতই ফেলনা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আর আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। ঠিক বলেছ অনু, কিন্তু আমার মনে হয় সাফিনকে তার বাবা হওয়ার কথাটা বলা উচিত। তাও তো অধিকার আছে। বাকিটা তোমার যা ভালো মনে হয়। আমি সব সময় তোমার সাথে আছি। আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝেই এই মাটার খবর নিও। আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দেব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানতো তার শাশুড়ি তাকে ভালোবাসে। সে তার চোখে তার জন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সে সাফিনের চোখেও দেখেছিল। তাহলে সেখানে বলল, সে কেন বলল তাকে ভালোবাসে না? তাহলে কি অনু মানুষের চোখ পড়তে জানে না? সাফিনকে পাওয়া গেল বার সাইডের একটা লোকের সাথে কথা বলছে বলে ভুল হবে, কোনো অনুরোধ করছে। লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইরা তাদের সামনে গেল। সে শুনতে পেল সাফিন বলছে, প্লিজ ভাইয়া, অন্তত তুই তো আমাকে বোঝ। প্লিজ ভাই, অন্তত সবে আমার থেকে মুখ ফিরে নিলে আমি কিভাবে থাকবো? লোকটি বলছে, তোকে আমার নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি ভালো জানতাম, মনে মনে সব সময় তোকে নিয়ে আমি গর্ব করতাম। তুই এমন একটা কাজ করতে পারলি, আমি বিশ্বাসই করতে পারিনি। ছি! এর মধ্যেই ইরা সেখানে উপস্থিত হয়। সাফিন কে লোকটা যার সাথে তুমি এভাবে কথা বলছো? আর উনি বা কেন তোমার সাথে এমন বিহেভ করছে? এরা ভালোভাবে কথা বলো। উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার সামনে একটি মেকআপের স্তূপ দাঁড়িয়ে আছে। এই মেয়েটার কারণে তার ভাই আজ বিপথে। এবার শাওন ইরাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখেই একটা জঘন্য ফিলিংস আসে। শাওন সাফিনের উদ্দেশ্যে বলল, হুম, এই তোর ইরা, যার কথা এতক্ষণ বলছিলি, একে তুই অনুর সাথে তুলনা করছিস? হ্যাঁ, শোন ভাই, মানুষের চেহারা দেখলেই তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তারের নাম্বার আছে, একবার ওনার সাথে কথা বলে নিস, চোখটা ঠিকঠাক জায়গায় আছে কিনা, বুঝলি? পার্টিতে থাকার ইচ্ছেটাই মরে গেল। হ্যাঁ, বলে শাওন হল রুম ত্যাগ করে সে তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডে ইনভিটেশনে এসেছিল। সেখানে তার শাহিনের সাথে দেখা। মা তাকে সাফিন আর অনুর ব্যাপারে সব বলেছেন। তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওনও অনুকে নিজের বোনের মতো ভাবত। খুব মিষ্টি ছিল মেয়েটা, কিন্তু তার ভাইয়ের যে কী হলো কে জানে। চকচক করলেই শোনা হয়, তা তার অজানা নয়। আর এইদিকে ইরা ফুঁসছে সাফিনের সামনে তার ভাই তাকে অপমান করে গেল, আর সে কিচ্ছু বলল না। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এগুলো কথা বলে গেল, যা তা কমেন্টস করে গেল, আর তুমি কিছু বললে না? প্লিজ এরা, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারবো? আর তাছাড়া ওর ওনাকে খুব ভালোবাসত, তাই ওর সাপোর্ট করছে। তুমি চিন্তা করো না, একবার আমাদের বিয়েটা হতে দাও, তারপর দেখবি তোমাকে আপন করে নেবে। ভাইয়ের মন অনেক ভালো, আর মাও তোমাকে মেরে নেবে। মা এমনিতে অনুকে বেশি পছন্দ করতেন না। আর অপমানের কথা বলছো তো, তোমার ফ্রেন্ডও তো তোমার সামনে আমাকে অপমান করলো, তুমিও তো একটা কিছুও বললে না। ইরাকে এক হাত দিয়ে জড়িয়ে এইসব কথা বাদ দাও প্লিজ, রাগ করে থেকো না। নিজেদের মধ্যে রাগ করলে বিষয়টি আরও জটিল হয়ে যাবে। তার থেকে ভালো সবার সাথে পরিচয় হওয়া যাক। ইরাও সাফিনের কথায় সায় দিল। রাগ করে সে এই সুন্দর মুহূর্তটাকে নষ্টই করতে চায় না, তাই সে সাফিনকে তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল। সাফিন সবার সাথে হাসি খুশিভাবে কথা বলল।
ইরার বাবা মাও খুশি। ইরা তাদের একমাত্র মেয়ে, সে যদি সাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। আর সাফিন ছেলেটাও তাদের কাছে ভালো মনে হচ্ছে। তারা 2 সপ্তাহ পর ইরা আর সাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করলো। আর কয়েক মাস পর বিয়ে। ইরা তার বাবা মাকে সাফিনের প্রথম বিয়ের কথা বলল না, এড়িয়ে গেল। তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ হাসি আনন্দের মাঝেই তাদের রাতটা কেটে গেল। ইরা তার বাবা মার সাথে চলে গেছে। সে আজকের রাতটা সাফিনের সাথে কাটাতে চাইছিল, কিন্তু সাফিন কৌশলে মানা করে দিয়েছে। সাফিন রাত 2:30টায় এসে বাসায় ঢুকলো, কোনো রকমে কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। অনু লাল পেরে সাদা শাড়ি পরে হাঁটছে, সাথে হাতে হাত রেখে হাঁটছে সাফিন। পরনে তার সাদা পাঞ্জাবি, দুজনের মুখেই হাসি, চারপাশে জবা ফুলের বাহার। হঠাৎই থেকে যেন এক ঝাঁক প্রজাপতির সাথে কারো ডাক ভেসে উঠল। কেউ তাকে ডাকছে বাবা বাবা করে। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে। সে হাত বাড়ানোর আগেই অনু তাকে কোলে নিয়ে পেছনে যেতে লাগলো। সাফিন ধরার জন্য হাত বাড়ালো, তার পা নড়ছে না, এক জায়গায় থেমে আছে। অনু পিছিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে, বহু দূর। সে অনুকে চিৎকার করে ডাকছে, কিন্তু অনু শুনছে না। আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সাফিন অনু বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। সারা গায়ে ঘামে জর্জরিত। ঘড়িতে তাকিয়ে দেখে 4:30 আজান দিচ্ছে। সে শুনেছে ভোরের স্বপ্ন সব সত্যি হয়। তাহলে এই স্বপ্নের মানে কি? আর বাচ্চা মেয়েটাকে? আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে? এই স্বপ্নের মানে কি? সে খুব অস্থির হয়ে উঠল। কিছুই ভালো লাগছে না তার ভীষণ কষ্ট হচ্ছে। তারপর সে সাবান নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। এতে যদি তার কষ্ট কিছুটা লাঘব হয়। বান্দার কষ্ট নাকি আল্লাহই ভালো বোঝেন। অনু আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে, সাফিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা চিন্তা করছে। কত ভালোবাসতো সে অনুকে। সব সময় বলতো অনুকে ছাড়া সাফিন অসম্পূর্ণ। সাফিনকে সম্পন্ন করতে হলে অনুকে চায়। তাহলে এই 3 সপ্তাহে সাফিন কই ছিল? একবার একটি ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি সে কোথায় আছে? খবর পর্যন্ত নেয়নি। ভালোবাসা নাই ছিল, কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারতো। হয়তো এখনও সাফিনকে পূর্ণ করতে অনুর প্রয়োজন নেই। এখন তার পূর্ণ করার জন্য তার প্রেয়সী এসে গেছে, যে তার যোগ্য ও স্মার্ট। তাই খবর নেওয়া প্রয়োজন মনে করেনি। কথাগুলো মনে করতে চায় না অনু, কিন্তু কিভাবে যেন আপনা আপনি মনে এসে পড়ে। যখনই একা থাকে সাফিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে। কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো চাইলেও সে কোনো দিন ভুলতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে সাফিনের ভাবনায় মগ্ন থাকা অনুর নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে হয়তো জানে না, দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর সে কেউ একজন আর কেউ না, সাফিন নিজেই। সাফিনের বাসা থেকে ওদের বাসা খুব বেশি দূর না, প্রায় 30 মিনিটের রাস্তা। ভোরের স্বপ্ন দেখার পর সাফিন অস্থির হয়ে পড়েছিল অনুকে দেখার জন্য। নিজের মনকে আর আটকে রাখতে পারল না সে। অস্থির মনটাকে শান্ত করার জন্য হলেও অনুকে এক নজর দেখার প্রয়োজন। সকাল থেকেই মনটা তাকে দেখার জন্য আঁকুপাকু করছে। তাই 19-20 না ভেবেই নামাজ পড়ে রওনা দেয় ওদের বাসার উদ্দেশ্যে। সেই দিন সাদাতের সাথে দেখেই সে ধারণা করেছিল অনু তার বাবা মার বাসায় আছে। 5:30টার সময় সাফিন ওদের বাড়ির সামনে পৌঁছায়। অনুদের বাড়িটা খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় বলা যায়। দোতলা বাড়িটি। দোতলায় পূর্ব দিকে রাস্তার পাশে অনুর ঘর। ঘরে লাগোয়া একটি বারান্দা আছে। সেখানেই তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। সাফিন নিচে দাঁড়িয়ে থাকতো, অনু বারান্দায় দাঁড়িয়ে তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে। একবার তো ধরা পড়ে গিয়েছিল। তারপর তাকে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে দেয়নি। বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা। সাফিন নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে অনুর ঘরের বারান্দা স্পষ্ট দেখা যাবে। অনুর এক নজর দেখতে পাওয়া কম কি? সাফিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 20 মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কী যেন ভাবছে, আবার বিড়বিড় করে কী যেন বলছে। সাফিন কিছুই শুনতে পাচ্ছে না। এখন তার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেল। তার অনুর সাথে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে বলবে? সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করলো। পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ, চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে। ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফুলে আছে। অনুকে বিয়ের পর আর সালোয়ার কামিজ পরতে দেখা যায়নি। বেশ চিকন হয়ে গেছে, দেখলেই বোঝা যায়, কিন্তু চেহারায় যেন লাবণ্যতা বেড়েই চলেছে।
হঠাৎ যেন অনু খুব সুন্দর হয়ে গেছে। অনু আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে বারান্দা থেকে চলে গেল। ওর চলে যাওয়া দেখে সাফিন ধ্যান ভাঙল। সে চাইলো অনুকে একবার ডাকতে, যেন এখনই চলে না যায়, কিন্তু পরবর্তীতে আবারও চুপ হয়ে গেল সে। আবারও কিছুক্ষণ অপেক্ষা করলো অনু বারান্দায় আসে কিনা দেখার জন্য, কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল। সময় নষ্ট করলে চলবে না, অফিসে যেতে হবে। সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট, তখন তার ছুটির প্রয়োজন। এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। শাফিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে ইরার সাথে দেখা হলো। কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার কাজে মনোযোগ দিল। লাঞ্চ আওয়ারে ইরার জন্য অপেক্ষা করছে শাফিন। অন্যদিন হলে ইরা অপেক্ষা করতো, তারপর একসাথে লাঞ্চ করত। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজতে, কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না। তাই সে একাই লাঞ্চ করে নিল। লাঞ্চ আওয়ারে 10 মিনিট ওভার হওয়ার পর ইরার ডেস্কে এলো। শাফিন তার কাছে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছিল। হঠাৎই শাফিনকে সামনে থেকে ইরা হত চকিয়ে গেল। লাঞ্চ আওয়ারে কই ছিল? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইরা চোখ লুকিয়ে জবাব দিল, এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম। কি এমন একটা কাজ ছিল যে আমাকে বলে যেতে পারলে না? আমাকে বললে আমি হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। তুমি কি আমাকে জেরা করছো সাফিন? এখন আমি কোথায় যাব না যাব সেটা তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে। আমি সে কথা বলিনি ইরা, আমি এমনি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা বাদ দাও, লাঞ্চ করেছো? হ্যাঁ, এখন যাও, নিজের ডেস্কে যাও, এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। শাফিন নিজের ডেস্কে ফিরে এলো আর ইরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছুটির সময় ইরা ওভারটাইম করবে বলে থেকে গেল, তাই শাফিন আর কথা বাড়ায়নি, একাই বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরেই ইরার পরিবর্তন লক্ষ্য করছে শাফিন। আগে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইতো। শাফিনের সাথে এখানে সেখানে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, শপিংয়ে যাওয়া কখনোই মিস করে না সে। আর এখন শাফিন আগ বাড়িয়ে বললেও সে ভালো লাগছে না বলে এড়িয়ে যায়। প্রায় সময় ফোন এঙ্গেজ থাকে। জিজ্ঞেস করলে চিল্লাপাল্লা করে নানা বাহানা দেয়। এইসব বিষয়ে সাফিন কোনো আগ্রহ নেই, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগে। ইদানিং ইরা ওভারটাইম বেশি করে। অফিস ছুটির পর সাফিন একাই বের হয়, কিন্তু হঠাৎ একদিন কিছু কাজ থাকায় সে আশেপাশে থাকে। হঠাৎই তার চোখ যায় একটা বাইকে করে আয়াজ আর ইরা যাচ্ছে। সে প্রায় সাথে সাথে ইরাকে ফোন দেয়। হ্যালো, এটা কই তুমি? কই তুমি মানে আজব প্রশ্ন। 8 ঘন্টা আগেই তো বললাম তোমাকে আজকে ওভারটাইম করব, তাই অফিসে আছি। ও সরি, ভুলে গেছিলাম। আচ্ছা রাখি, পরে কথা বলবো। তারপর সে আবারও অফিসের দিকে রওনা দেয়। ভিতরে যেতে চাইলে দারোয়ান তাকে বাধা দেয়। জি, কাকে চাই? অফিসে ঢুকতে পারবেন না, অফিস টাইম শেষ। আমি এখানে কাজ করি, এই যে আমার আইডি। আসলে আমার এক ফ্রেন্ড ভেতরে আছে, ওভারটাইম করছে, জরুরি কিছু প্রয়োজনে তার সাথে দেখা করতে এসছে। আইডি থেকে দারোয়ান আর তাকে আটকায় না। সে ভিতরে গিয়ে দেখে অনেকেই রয়েছে, কিন্তু সেখানে ইরাকে দেখতে পেল না। তাই সে অন্য এক কালিগ জিজ্ঞেস করলো, আসিফ ইরা কই? ওর তো ওভারটাইম করার কথা ছিল, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসিফ কিছুক্ষণ ভেবে বলল, ইরা না, ইরাকে তো বস ওভারটাইম দেয়নি, তো সে এখানে কেন থাকবে? কি বলিস? আজ 5 দিন যাবৎ এরা ওভারটাইম করছে, আর তুই বলিস এরা কি ওভারটাইম দেয়নি? তুই বোধহয় খেয়াল করিস না। দিলে তো জানতামই। আমি দেখলাম ইরাকে একটা ছেলের সাথে বাইকে করে চলে যেতে, প্রায় প্রতিদিনই তো যায়। কখন বের হয়? অফিস ছুটি হওয়ার ঠিক 10 মিনিট পর। ধন্যবাদ দোস্ত, আজ আসি, পরে কথা হবে। শাফিন ভাবনায় পড়ে যায়। ইরা তাকে এতদিন মিথ্যা কথা বলে আসছে। সে আয়াজের সাথে প্রতিদিন অফিসারের পরে বেরিয়ে যায়, আর তাকে মিথ্যা বলে কেন? সে কি কখনোই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে? শাফিন তো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বাধা দিতে তাকে নিষেধ করেনি, তাহলে কেন লুকোচুরি? শাফিনকে খুঁজে বের করতে হবে। পরের দিন যথাসময়ে অফিস ছুটি হয়। রীতিমতো ইরা শাফিনকে ওভারটাইম বলে বিদায় করে, কিন্তু শাফিন নিচে অপেক্ষা করতে থাকে কখন ইরা নামবে। সবার ছুটির প্রায় 10 মিনিট পর ইরা ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে। 1-2 মিনিটের মধ্যেই আয়াজ একটা বাইক নিয়ে আসে আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে বাইকে উঠে পড়ে। ইরাকে ফলো করার জন্য শাফিন তার বন্ধুদের থেকে একটা বাইক নিয়ে এসেছে। তার মন বলছে পিছু করাটা অন্যায়, কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত।
সাত ভাবতে ভাবতে শাফিন ইরাদের পেছনে যাওয়া শুরু করলো। তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামলো। এটা তারা আর ইরার প্রিয় রেস্টুরেন্ট। ইরা আয়াজকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো। শাফিন তাদের পিছু পিছু একটা টেবিলে বসলো, যেখান থেকে তাদের দেখা যায় রেস্টুরেন্ট হালকা আলো জ্বলছে। হালকা আলোয় শাফিন দেখতে পাচ্ছে দুইজন ছায়ামূর্তি একে অপরকে আলিঙ্গন করে যাচ্ছে আর আস্তে আস্তে আরও গভীরে যাচ্ছে। বাকিটুকু দেখার মতো শক্তি শাফিন জোগাতে পারল না। দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো। সে বিশ্বাস করতে পারছে না ইরা তাকে এভাবে ধোকা দিল। সে তার জন্য অনুকে ছাড়লো, আর 1 সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট। সে কিভাবে এই কাজ করতে পারলো? না, তার সাথে কথা বলতে হবে। সব কিছু মিটমাট করেই আগাবে সে। তা জানতে হবে ইরা কী চায়। পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল, কিন্তু সে আসতে নারাজ। তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইলো। তবু শাফিন জোর করলেও শাফিনের সাথে না পেরে ইরাকে আসতে হলো। ইরা বাসায় হাজির হলো সকাল 10টায়। তা কি খবর? কেমন চলছে দিনকাল? আজকাল তো দেখি আমাকে মনেই পড়ে না। তুমি আমি ফোন না দিলে ফোন দাও না, খোঁজখবর নাও না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট। তোমার তো কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ তো? এগুলো কি ধরনের হেয়ালি কথা শাফিন? আর বিয়ে করতে চাইবো না কেন? একটু ঝামেলাই আছে, অফিসে ব্যস্ত, কাজের চাপ বেশি, তাই তোমার সাথে বেশি কথা বলা হয় না, বাইরে যেতে পারি না। তার মানে এই যে না, আমি তোমাকে বিয়ে করতে চাই না। শাফিন ইরার 2 হাত নিজের হাতে নিল। এরা আজকে তোমার কিছু কথা বলবো। আগে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। রাগ করতে পারবে না, কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না। ওকে, আমাকে প্রমিস করো। কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে? ওকে যাও, রাগ করবো না, বলো কি বলবে। তারপর শাফিন তাকে গত 2 দিনের ঘটনা বলে ও ইরা এসব কিছুই সরাসরি অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে শাফিন আসিফের কথা রেকর্ডিং, রেস্টুরেন্টে ঢোকার সময় আওয়াজ ও ইরানের ছবি দেখায়। তারপর আর কোনো রাস্তা না পেয়ে ইরা সব স্বীকার করে। প্লিজ শাফিন, আমাকে মাফ করে দাও। আমি চাইনি তোমার সাথে এমন করতে, কিন্তু কিভাবে যেন আমি ওর কথায় এসে যাই। সে আমাকে বলে তুমি আমার যোগ্য না, তুমি ডিভোর্সি, তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো করে মারবে, বকবে, আমার সব স্বাধীনতা কেড়ে নেবে। আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেই। তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি সাফি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবারের মতো মাফ করে দাও, আর হবে না। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। শাফিনও ইরাকে মাফ করে দেয় আর আয়াসের সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয়। আর ইরাও সব মেনে নেয়। তারপরে আবারও সব কিছু আগের মতোই হয়ে যায়। অফিসে যাওয়া, ইরার সাথে লাঞ্চ, ছুটির পর ইরাকে বাসায় পৌঁছে দেওয়া, আর রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা। 1 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ সাফিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। সকালে চলে যেত, মাঝে মাঝে অনুকে রাতেও দেখা যেত, আবার মাঝে মাঝে শুধু সকালে। তার অভ্যাস যেন একদিনেই খারাপ হয়ে গেছে। অনুর ঘুমো ঘুমো চেহারাটা দেখা তার নেশা হয়ে গেছে। আজ তার এঙ্গেজমেন্ট, আর তাই হয়তো আর আশা হবে না ভেবে চলে যেতে নেবে। হঠাৎই সে সাদাতকে দেখলো বাড়ির ভিতরে যেতে, হাতে কিছু কাগজপত্র। সে ভাবলো বাইরে অপেক্ষা করা যাক, সাদাতকে অনুর থেকে দূরে থাকতে বলতে হবে। তাই সে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা পর সাদাত বের হলো। সে সেই দিকে এগোবে, পেছনে অনুকে বেরোতে দেখলো। তারা কোন বিষয়ে জানি কথা বলছে বললে ভুল হবে। সাদাত বলছে, অনু মনোযোগ সহকারে শুনছে। তারপর সাদাত একটা রিক্সা নিল। সাফিনও তাদের ফলো করতে শুরু করলো। সাদাতের রিক্সা গিয়ে থামলো সিটি হসপিটালের সামনে। তারা নেমে পড়লো। তারপর অনু গাইনি বিভাগের ডাক্তারের কেবিনের সামনে বসে পড়লো। সাফিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো, দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে। কিছুক্ষণ পর অনুর ডাক পড়ল। সে সাদাতকে নিয়ে ভেতরে গেল এবং 10 মিনিট পর বেরিয়ে পড়ল। ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে আবারও বাড়ির দিকে রওনা দিল। শাফিন প্রথমে ফার্মেসিতে গেল জিজ্ঞেস করতে অনু কিসের ওষুধ নিয়েছে। সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন ও আয়রন ট্যাবলেট নিয়েছে। সে সঠিক তথ্য নেওয়ার জন্য কেবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঢুকলো। তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শাফিন আহমেদ। কিছুক্ষণ আগে যে পেশেন্ট কেবিনে আসলো তার হাজব্যান্ড। আসলে আমার ওয়াইফ 2 মাস যাবত আপনার কাছে আসে, কিন্তু আমাকে বলছে না। তার কারণ কি? আপনি কি কাইন্ডলি একটু বলবেন অনুর কী সমস্যা হয়েছে? শাফিন কৌশলে জিজ্ঞেস করলো যেন ডক্টর সব তথ্য দিয়ে দেয়। শাফিন কথা শুনে ডক্টর জবাব দিল,
আপনি কোন পেশেন্টের কথা বলছেন? সাফিন অনুর পুরো নাম বলল। ও অনুর কথা বলেছেন আপনি? কেন আপনি জানেন না? অনু আপনাকে বলেনি যে ও প্রেগনেন্ট? আপনার ওয়াইফ 3 মান্থস প্রেগনেন্ট আর আপনি জানেন না? কেমন হাজবেন্ড, বইয়ের খোঁজ খবর রাখেন না? অনু শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতাও আসে, আর প্রচুর দুশ্চিন্তা করে মেয়েটাকে দেখে রাখবেন। ডেলিভারির সময় নয়তো সমস্যা হবে। মা ও বেবি দুইজনের লাইফই রিস্ক। অনু প্রেগনেন্ট কথাটা শুনে সাফিন আকাশ থেকে পড়ল। তার চোখ থেকে দুফোঁটা জল, অবাধ্য জল গড়িয়ে পড়ল। সে বাবা হতে যাচ্ছে আর অনু একবার তাকে বলার প্রয়োজন মনে করেনি? এত বড় কথাটা সে কিভাবে লুকালো? তার কি অধিকার নেই তার বাচ্চার কথা জানার? এতদিনে সে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছে। তাহলে কে স্বপ্নের মতো সত্যি সত্যি অনু তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে? সাফিন চাইলেও তাদের ধরে রাখতে পারবে না। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।